নমস্কার। আজকে আপনাদের নক্ষত্রের প্রতীক, অধিদেবতা, এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হবে এবং কিভাবে নক্ষত্র দিয়ে জন্মচকটাকে বিচার করা যায়, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে আর কি। তো সকাল বিকাল ক্লাস আছে, তো সকালের দিকে শুধু রুলস গুলা বলে দেব। আর প্রতীক, অধিদেবতা, কিভাবে এই বিষয়গুলো নিয়ে আপনারা চিন্তা করতে পারেন, সেই চিন্তার কারিকুলামটা বা নমুনাটা উপস্থাপন করবো সকালবেলায়। আর বিকালবেলা জন্মছক নেব আপনাদের কাছ থেকে, নিয়ে বিচার করে তারপর দেখবো আর কি। তো 27টা নক্ষত্র, প্রথমে লিখুন অশ্বিনী নক্ষত্র। মেষ রাশিতে যার অবস্থান অশ্বিনী। অশ্বিনীর প্রতীক অশ্বমুখ। দেবতা আপনার অশ্বিনী কুমার দ্বয়। প্রতীক অশ্বিনী কুমার, অশ্বমুখ, আর দেবতা অশ্বিনী কুমার। অধিপতি গ্রহ কেতু। অশ্বিনী নক্ষত্রের অধিপতি গ্রহ কেতু। লিখলেন? জি স্যার। তো হাত চালিয়ে লিখবেন আর কেউ একজন রেসপন্স করবেন। লিখেছি স্যার আমরা। আচ্ছা, তাহলে একটা জিনিস দেখুন এখানে, প্রতীক অশ্বমুখ। অশ্বমুখ দ্বারা আমরা কি বুঝি? অশ্ব শব্দটা যখন আমরা আহ, বুঝি, যেমন ধরেন আপনার যদি কোনো একটা ইঞ্জিনের ক্ষমতা বোঝানো হয়, তাহলে অশ্ব শক্তি দ্বারা বোঝানো হয়, যে এটা এক অশ্ব শক্তি, দুই অশ্ব শক্তি, এরকম। ঠিক আছে? তো অশ্বমুখ বলতে এক ধরনের গতি, এক ধরনের এনার্জিকে বোঝানো হচ্ছে। এবার অশ্বিনী কুমার দ্বয়, তার অধিদেবতা। অশ্বিনী কুমার মানে কি? হিলিং বোঝাচ্ছে। অশ্বিনী কুমার দ্বয় স্বর্গের ডাক্তার, বৈদ্য। তো হিলিং বোঝাচ্ছে, মানে যে কোনো সমস্যা থেকে উত্তরণের যে বিষয়, সেটা অশ্বিনী কুমার বোঝাচ্ছে। কেতু, কেতু বোঝাচ্ছে কি? ডিটাচমেন্ট। ঠিক আছে? অন্য সবকিছু ছেড়ে ছেড়ে দিয়ে আপনার কোনো একটা দিকে ধাবিত হয়ে যাব। ঘুরো যখন ছুটে চলে, তখন কিন্তু ওই তার নির্দেশনা যে উপরে যে আপনার আরোহণ করে, আরোহী যে নির্দেশনা দেয়, সেই মোতাবেক কিন্তু সে একদম দৌড়াতে থাকে। আচ্ছা, এবার যে রাশিতে বসে আছে, সেই রাশি চর রাশি, গতিশীল রাশি। তার মানে প্রতীক যে অশ্বমুখ, সেই অশ্বের যে গতি, সেই গতি কিন্তু আরো বাড়িয়ে দিল। আচ্ছা, এবার এই মেষ রাশিটি অগ্নি রাশি। ঠিক আছে? তো এখানে আমরা তাপ পাচ্ছি। ঠিক আছে? এই অগ্নিও কিন্তু এনার্জির কারক। আমাদের ভিতরে আপনার যে জঠরাগ্নি আছে, এই জঠরাগ্নি আমাদেরকে সেই এনার্জি, আপনার কি বলে, নতুন করে যে প্রতিদিন আমরা খাদ্য গ্রহণ করি, সেটাকে ভেঙ্গে চুরে চুরমার করে আমাদের মধ্যে এনার্জির রিক্রিয়েশন করে। তো এই বিষয়গুলো লিখে নিন। লিখে নিলে তারপর এটার ভিত্তিতে আপনি ফলাদেশ করবেন। ঠিক আছে? রাশির অধিপতি মঙ্গল।
যার মধ্যে রয়েছে হঠকারিতা। ঠিক আছে, এই হঠকারিতাটি কি? আরোহী আপনার ঘোড়াকে নিয়ন্ত্রণ করে, কিন্তু মাঝে মধ্যে কিন্তু ঘোড়া আরোহীকেও আপনার ফেলে দিতে চায়, সে কিন্তু মাঝে মধ্যে হঠকারী হয়ে যায়। তো সেই হঠকারিতার যে অংশ সেটা হচ্ছে মঙ্গল। স্যার কেতুর বিষয়টা কি বললেন? কেতু হচ্ছে ডিটাচমেন্ট, মানে অন্য সবকিছুকে ছেড়ে একটা বিষয়ে আপনার হচ্ছে লক্ষ্য। অর্থাৎ তারা আরোহী তাকে যে নির্দেশনা দিল সেই নির্দেশনা মোতাবেক সে এগিয়ে যাচ্ছে, আর বাকি সবকিছু তার তো আরো অনুভূতি থাকে, তো সবকিছুকে মাইনাস করে শুধু একটার দিকে সে মুভ করলো। বুঝতে পারলেন? এবার অশ্বিনী নক্ষত্রে যদি রবি তাকে, রবি অবস্থান করে, তাহলে কি হবে একজন বলুন তো, সাহস করে বলে ফেলুন। খাতায় লিখছেন তো আমি যে ইয়েগুলো বললাম? দ্রুত মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পাবে, আর দ্রুত উচ্চ নাম বৃদ্ধি পাবে, পদপ্রাপ্তি হবে। মান সম্মানই বৃদ্ধি পাবে, এটা আপনি কি করে বলবেন? রবি মান যশের কারক, কিন্তু মান যশ নষ্ট হতে পারে, তাহলে অসম্মানের কারক। ঠিক আছে, হ্যাঁ, যদি ম্যাচটা শীটে ষষ্ঠ ভাব হয়, অষ্টম ভাব হয়, ষষ্ঠ ভাব হলে রিপুদোষের কারণে মান সম্মান নষ্ট হতে পারে, অষ্টম ভাব হলে আপনার হচ্ছে গুপ্ত কোনো বিষয়ের কারণে আপনার হচ্ছে তার মান সম্মান নষ্ট হতে পারে। তো সেক্ষেত্রে আমরা যেটা বলতে পারি, দ্রুত নাম বৃদ্ধি পাবে। এবার নাম বৃদ্ধি পাবে আপনার হচ্ছে নাম দুই রকমের হতে পারে, সুনাম দুর্নাম। তাহলে দ্রুত নাম বৃদ্ধি পাবে তার। রবি তো রাজার কারক, রবির মধ্যে এক ধরনের একটা মানে অহংকার দম্ভের অ্যাটিটিউড আছে না, সেটাও বৃদ্ধি পেতে হ্যাঁ, পারে, হ্যাঁ। সেটাও আচ্ছা বৃদ্ধি স্যার, পেতে পারে। এই অশ্বিন নক্ষত্রে যে শনিদেব বসে থাকে, শনিদেব তো বাধা বিঘ্ন আর আরে স্লোগি। আপনি এত ফাস্ট হচ্ছেন কেন? রবি বলছি মানে তো 9টা গ্রহই বলবো। আপনি রবি বুঝে গেছেন, অন্যরা বুঝেছে সেটা আমি বুঝিনি আগে। রবির বিষয়টা আপনার বুঝতে পারছেন? স্যার এটা হচ্ছে 10টা ক্লাস নিল, ক্লাস শেষ হবে না। স্যার তাহলে আরেকটা বার রিপিট করুন। আপনার হচ্ছে কারকতা যা লিখছেন, অশ্বিনী নক্ষত্রের যে কারকতা লিখছেন, সেখানে তার সাথে রবির আপনি কনজাংশন করুন, কনজাংশন করে দেখুন কোন জায়গায় আপনার সমস্যা হচ্ছে। প্রথম কনজাংশন হচ্ছে অশ্বমুখ। অশ্বমুখ মানে কি হচ্ছে? অশ্বমুখ দ্বারা আমরা বুঝতে পারছি অশ্ব মানে ঘোড়া, তাহলে এনার্জি বোঝাচ্ছি। তাহলে তার মধ্যে হচ্ছে এনার্জি একটা ব্যাপার থাকবে, মানে এমনিতেই রবি হচ্ছে এনার্জির কারক, যেহেতু সে সূর্য সমস্ত পৃথিবীকে আলোকিত করে, এমনিতে রবি হচ্ছে এনার্জির কারক। আর যখন অশ্বিনী নক্ষত্রে থাকবে তখন এই এনার্জিটা আরো বৃদ্ধি পাবে। তো এইবার হচ্ছে তার হচ্ছে অধিদেবতা হচ্ছে অশ্বিনী কুমার দ্বয়। তো অশ্বিনী কুমার দ্বয় অধিদেবতা ডাক্তার, ডাক্তার হচ্ছে কি আমার রোগ নিরাময়কারী, সেটা হচ্ছে আমার মনের রোগ, শরীরের রোগ, সব ধরনের রোগ নিরাময়কারী। তো আমার তো নিরাময়ের যে ব্যাপার, যখন অশ্বিনী নক্ষত্রে গ্রহ থাকবে, কোন গ্রহ থাকবে, সেই গ্রহের নিরাময় ক্ষমতা থাকবে। ঠিক আছে, এবার হচ্ছে যেহেতু মেষ রাশিতে তার অবস্থান, মেষ রাশি হচ্ছে অগ্নি। অগ্নি কি? অগ্নি হচ্ছে আপনার আমাদের তাপ। যদি অগ্নি যদি না থাকে, আমাদের ভিতরে যদি তাপ না থাকে, তাহলে আমাদের খাদ্য হজম হবে না। জঠরাগ্নিদেব পোড়াইয়া আপনার হচ্ছে এই খাদ্যকে আপনার এনার্জিতে রূপান্তর করা, এটা হচ্ছে অগ্নির কাজ। আর কেতুর কাজ কি? কেতুর কাজ হচ্ছে হাইড করে দেওয়া। ঠিক আছে, ডিটাচমেন্ট করে দেওয়া। কিন্তু ডিটাচমেন্ট করে দেওয়া মানে কি সবকিছু থেকে, ব্যাপারটা এরকম না, কোনো একটা দিকে মুভ অন করে দেওয়া ব্যক্তিকে। আর মঙ্গলের কাজ হচ্ছে হঠকারিতা। তো হঠকারী যখন হয় তখন কি হয়? তখন হচ্ছে ওই
আরোহী যে তাকে নিয়ন্ত্রণ করে ওই আরোহীকেও মানে তার উপর থেকে ফেলে দিতে চায়। স্যার এখানে এবার রবি অনেক বেশি শক্তিশালী স্যার। হ্যাঁ, যেহেতু এখানে তুঙ্গস্থ হয় রবি। হ্যাঁ, রবি তুঙ্গস্থ হয়, সেটা তার মানে আরো বেশি হচ্ছে পজিটিভ নেগেটিভ হচ্ছে, সেটা ভাব সাপেক্ষে আমরা পজিটিভ নেগেটিভটা দেখবো। এখন হচ্ছে আমরা কারকতাগুলো হচ্ছে এইভাবে কনজাংশন করব, কনজাংশন করে একটা সিদ্ধান্তে পৌঁছে তারপর হচ্ছে আপনার আমরা অ্যাপ্লাই করব। এখানে আমি হচ্ছে বিকালের ক্লাসে অবশ্যই প্রেডিকশন করব, কিন্তু কিন্তু যখন আপনারা যখন চেম্বার করবেন, আপনারা ব্যক্তি জীবনে যখন করবেন, তখন প্রেডিকশনটা তো আপনাকেই করতে হবে। আপনার প্রেডিকশন, আপনার কাছে যে ক্লায়েন্ট আসবে, ধরেন হচ্ছে সুদীপ্ত বাবু, আপনার বয়স কত? 29 প্লাস স্যার, 30 কত? কাছাকাছি। মানে 30 কাছাকাছি। 30 কাছাকাছি হলে ধরেন আমার হচ্ছে 48, আপনার আমার পার্থক্য হচ্ছে 18 বছর। তাহলে যখন আপনি 48 এ আসবেন, তখন আপনার কাছে যে ক্লায়েন্ট আসবে, ধরেন 24 বছর বয়সের একটা ক্লায়েন্ট আসলো, তো তার যে মানসিকতা আর আমার কাছে এখন 24 বছর বয়সের যে ক্লায়েন্ট আসছে, তার মানসিকতার মধ্যে আকাশ পাতাল পার্থক্য হবে। তাহলে আহ, আমি যেই ক্যাটাগরিতে প্রেডিকশন করি বা যেই চিন্তাধারা থেকে প্রেডিকশন করি, তা আপনাকে কিন্তু অ্যাস্ট্রোলজি করতে হলে এর চেয়ে আরো বেশি আধুনিক চিন্তা করতে হবে। ঠিক আছে? And ওই আপনি কতটুকু চিন্তা করতে পারেন ডিপ থেকে ডিপ, ওইটার উপরে নির্ভর করবে আপনি কতটা ভালো প্রেডিকশন করতে পারবেন। আর আপনি কত ভালো প্রেডিকশন করতে পারবেন এটার উপর নির্ভর করবে যে ডে বাই ডে আপনার যে সুনাম কতটুকু বৃদ্ধি পাবে, আর সেই সুনামের উপর নির্ভর করে হচ্ছে আপনার ডে বাই ডে কতটুকু অর্থ আসবে। ঠিক আছে? দিন শেষে তো পেশা হিসেবে যখন নেবেন, তখন অর্থ একটা মুখ্য বিষয়। রাইট স্যার। আচ্ছা, তাহলে আমরা অশ্বিনী দেখলাম। এবার অশ্বিনীতে যদি আমরা চন্দ্রকে নিয়ে যাই, তাহলে কি পাবো? চন্দ্রের কারকতা আপনার দেখুন, অশ্বিনীর কারকতা তো লিখছেন, চন্দ্রের কারকতা কি? চন্দ্র হচ্ছে মন, চন্দ্র হচ্ছে চঞ্চলতা, চন্দ্র হচ্ছে চিন্তা। ঠিক আছে? একটা গ্রহের বিভিন্ন কারকতা থাকে, আপনি কোনটাকে কনজাংশনে নিবেন। যেমন মা, তো এখানে মারে এটাই নেই না, আপনি কোনো রেজাল্ট বের করতে পারবেন না। ঠিক আছে? কিভাবে রেজাল্ট হয় কিন্তু এরপরে বের করতে হবে। কিভাবে বের করতে হবে? যদি আপনার হচ্ছে কি বলে স্টেপ মাদার বিবেচনা করতে চান, তখন দেখতে হবে যে চন্দ্র অশ্বিনী নক্ষত্রে আছে কিনা। কথাটা বুঝতে পারছি কেন এটা বলছি? যে অশ্বমুখের কথা বলছি, অশ্বিনী নক্ষত্রের প্রতীক যে অশ্বমুখ বলছি, এখানে কিন্তু দুটি গুণা বোঝাচ্ছে। অশ্বিনী কুমার দ্বয় মানে দেবতা কিন্তু দুজন। অশ্বিনী কুমার হচ্ছে তারা দুই ভাই মিলে হচ্ছে অশ্বিনী কুমার। তো যেহেতু দুই ভাই, কাজেই ওই ক্ষেত্র বিশেষ মানে দ্বিভার্যা বোঝাচ্ছে, মানে দুই স্ত্রী। তারপরে হচ্ছে ক্ষেত্র বিশেষ দুইজন মাতা বোঝাচ্ছে, মানে স্টেপ মাদার বোঝাচ্ছে। এগুলা কিন্তু হয়। তো চন্দ্র চিন্তার কারক, তাহলে আপনার চিন্তার মধ্যে কি থাকবে? খুব বেশি গতি থাকবে, আপনার চিন্তার মধ্যে খুব বেশি চঞ্চলতা থাকবে, তাই তো? জি স্যার। আপনার মনের গতি অনেক বেশি থাকবে, গতিশীল থাকবে, মানে একটা স্থিরতার যে ঘাটতি সেটা আপনার মধ্যে পরিপুষ্ট হবে। এবার হচ্ছে যখন আপনার মন বেশি গতিশীল থাকে, ঠিক আছে, এমনিতেই হচ্ছে আমাদের মাইন্ডে মানে একাধিক বয়স থাকে, অনেকে বলে যে 3টা বয়স থাকে। যেমন একটা বয়স হচ্ছে আমি যেটা কথা বলছি আপনাদের সামনে এখন, আরেকটা হচ্ছে আমার আহ, মনে মনে চলছে একটা, আরেকটা হচ্ছে আমার একজন মনের গভীরে যেটা আছে। ঠিক আছে? যেটা চতুর্থ, অষ্টম এবং দ্বাদশ, এই যে মনের 3টা অবস্থা, সেই 3টাকেই 3টা বয়স বলা হয়। চতুর্থ হচ্ছে যেটা হচ্ছে প্রকাশিত, আর অষ্টম হচ্ছে সাবকনসিয়াস মাইন্ড, আর দ্বাদশ হচ্ছে একদম এর ভিতরে থেকে যেটা বের করে আসবে, যে মুখের যে বিষয়টা সেটা নির্দেশ করে। তো এই
যে তিনটা স্তর আছে মনের, আর যখন আপনার হচ্ছে গতি বেশি থাকে তখন তো তিনটা স্তরই অ্যাক্টিভ হয়ে যায়, তখন কি হইতে পারে, পরিণাম কি হইতে পারে? কেতু আছে, কেতুকে বিবেচনায় নিয়ে পরিণামটা কি হতে পারে, কেউ একজন বলুন। তমাল বাবু বলুন। চন্দ্র অশ্বিনী নক্ষত্রে আছে, এই অশ্বিনীর কারকতায় যা যা লিখলেন তার প্রেক্ষিতে কেতুও আছে অশ্বিনী নক্ষত্রের অধিপতি গ্রহ। তো সবকিছু বিবেচনায় চন্দ্র এখানে আছে, তো কি হতে পারে, ব্যক্তির কি হতে পারে? ধরেন আমার আছে চন্দ্র, কি হতে পারে আমার ক্ষেত্রে, কি বলবেন আপনি? ওই যে স্যার আপনি বললেন তো চন্দ্র থাকলে মানে স্যার স্থিরতার ঘাটতি থাকে, মন গতিশীল থাকবে। এটা দ্রুত অশ্বিনীতে না থাকলেও কিন্তু বলতে পরিবর্তন। পারবেন, যেহেতু মেষ রাশি চর রাশি, যে কোনো চর রাশিতে থাকলেও এটা বলতে পারবেন। মানে আপনার হচ্ছে এই প্রশ্নটা আবার পাল্টা নিয়ে আসলাম এই কারণে, যখন আমরা নিজেকে অ্যাস্ট্রোলজার দাবি করব তখন কিন্তু উল্টা পাল্টা প্রশ্ন আসবে আমাদের কাছে। হ্যাঁ, উল্টা পাল্টা প্রশ্নের সমাধানটা আপনারা যেন শিখতে পারেন এই কারণে হচ্ছে আমি বলছি আর কি। তা আচ্ছা আমি এই উল্টা পাল্টা প্রশ্ন করলাম আপনাকে, যে এটা তো চর রাশিতে থাকার কারণে আপনি বলছেন, এই কারকতার উপর ভিত্তি করে বলেন নাই, আপনি একটু চালাকি করে নিলেন। এখন বলুন, কেতু আছে, কি বলবেন? স্যার কেতু থাকলে ধরেন ডিটাচমেন্ট দে, হ্যাঁ, ডিটাচমেন্ট দেওয়ার কারণে কি কি রেজাল্ট বলবেন, কি বলবেন, প্রেডিকশন কি করবেন? বাধা আসতে পারে স্যার, আসতে পারে। বাধা আসতে পারে, যে কোনো কাজে বাধা। এত কনভিন্স হবে না, ক্লায়েন্ট আপনার প্রতি আকর্ষণ পাবেন না, ঠিক আছে? একদম হচ্ছে চুপচাপ বসে থাকে যে আপনার কথা শোনার জন্য। এই ক্লায়েন্ট তো চঞ্চল, এই চঞ্চল ক্লায়েন্টকে তো আপনি শান্ত করতে হবে, শান্ত না করলে তো সে আপনার কথা শুনবে না। যতক্ষণ সে এই আপনার কথা জাতক মনোযোগ দিয়ে না শুনছে, এই মানে অশ্বগতির, আপনার ডাবল অশ্বগতির হচ্ছে ক্লায়েন্ট, সে আপনার কাছে আসছে, মেষ রাশিতে অশ্বিনী নক্ষত্রে আছে, এই ক্লায়েন্টকে শান্ত করার আগ পর্যন্ত তাকে প্রেডিকশন করুন আর যাই করুন, যাই উপদেশ দিন, সে তো আপনার কথা শুনবে না। শুনবে এবার না। তাকে কি কি বললে সে শুনবে? একটা কথা বলুন, বেশি কথা বলতে হবে না, একটা কথা বলুন। স্যার এখানে মাতৃভূমি হওয়ার সম্ভাবনা বেশি থাকে স্যার। কি? ধর্ম বুদ্ধি আচ্ছা, মনের যখন তিনটা গতি একসাথে অ্যাক্টিভ হয়ে যায় তখন কি হইতে পারে? তখন সে কি আপনার কথা আমার কথা শুনবে? কারোর কথাই শুনবে না স্যার। যখন কারো কথা না শুনবে তখন সমস্ত থাকা অবস্থায় সে কি হবে? স্যার সে একা উদাস হয়ে যাবে না? স্যার উদাস হয়ে যাইতে পারে এরকম। হ্যাঁ, তো উদাস হয়ে যাওয়া মানে কি? একাকিত্ব ফিল করা। তো আপনি যখন তাকে বলবেন যে আপনি হচ্ছে 50 জন বন্ধুর সাথে বসে থাকেন কিন্তু তারপর আপনি একা, আপনি একাকিত্ব ফিল করেন, তো একাকিত্ব ফিল করা যেটা, এটা কিন্তু এক ধরনের একটা রোগ। আর যিনি রোগে আক্রান্ত, আপনি যখন তাকে তার রোগটা বলে দেবেন তখন সে কিন্তু শান্ত হয়ে বসে যাবে। শান্ত হয়ে যাবে। এইবার হচ্ছে তমাল বাবুর কাছ থেকে আমি কিছু একটা পাবো, কারণ সে ধরে বলতে পারছে আমি 50 জন লোকের মধ্যে হই হুল্লায় আছি কিন্তু আমি একা, ঠিক আছে? আপনি হচ্ছে ক্লায়েন্টের জন্মচক দেখে তার গতিবিধি, তার প্রকৃতির উপর ভিত্তি করে আপনি তাকে কথা বলতে হবে। সব কথা সব ক্লায়েন্টকে বলা যায় না। একসাথে 10 জন আসছে, সবার মেষ রাশি, অশ্বিনী নক্ষত্র, প্রথম চরণে আছে, কিন্তু 10 জনের 10টা কথা বলবে, আর 10 জনের চরিত্র একরকম না। তো সেই 10 জনকে কখন কাকে কি কথা বলবেন সেটা আপনাকে ব্যক্তিকে দেখে তারপরে সিদ্ধান্ত নিয়ে বলতে হবে। And যখন 10 জনকে 10টা সঠিক কথা বলবেন তখন 10 জন ক্লায়েন্টই বাইরে যাবে, যায় হচ্ছে আপনার হচ্ছে তারা খুশি হবে এবং তারা আনন্দ চিত্তে আপনাকে অ্যাকসেপ্ট করবে, আপনার সুনাম করবে। আবার এখানে যদি মানে এখন তো হচ্ছে ইউটিউবের যুগ, ইয়াং যদি আসে, ধরেন 24-25 বছর বয়সের 10 জন আসলো বা 30 বছর বয়সের আসলো, তারা কিন্তু ইউটিউব দেখে না হাফ জ্যোতিষ হয়ে আসবে, এমনও client পাবেন যে আপনার চেয়ে বেশি বুঝে। হ্যাঁ হ্যাঁ তো তাকেও তো আপনার প্রেডিকশন করতে হবে। আচ্ছা, তাহলে অশ্বিনী তাকে নক্ষত্রে চন্দ্রের অবস্থান আমরা বুঝতে পারলাম। এবার ধর্ম হচ্ছে কি রোগ- হ্যাঁ বলুন, রায়নদা কিছু বলছেন? ধর্ম বুদ্ধি দিলে তাকে কোন ধর্ম বুদ্ধি দিলে ধর্ম সম্বন্ধে আপনার চন্দ্রের সাথে ধর্মের কোনো কানেকশন কিন্তু আমরা পাচ্ছি না। কেতুর এটা বলছিলাম আর কি। কেতু তো ডিটাচমেন্ট দিচ্ছে আমাদেরকে, তো ডিটাচমেন্ট থেকে বেরিয়ে আসার জন্য আপনি প্রেডিকশন দিবেন, কিন্তু আগে তো তাকে বলতে হবে ডিটাচমেন্টের কারণে আপনি কি হচ্ছে, প্রেডিকশনটা তো পরে দিবেন। হ্যাঁ
আগে প্রেডিকশন ধরিয়ে দিলে তো নিবে না সে। আগে তাকে শান্ত আচ্ছা। করে আপনার অনুগত করতে হবে। তারপর হচ্ছে আপনি তাকে যখন প্রেডিকশন করবেন, সে আপনার কথা মনোযোগ দিয়ে শুনে তারপর হচ্ছে সে আপনার বিষয়টাকে গ্রহণ করবে। আর গ্রহণ যখন করবে তখন অ্যাপ্লাই করবে। ধর্ম তো আর এমনিতে হয় না। আপনি তাকে বললেন কেতুর কারকতা অনুসারে আপনি অবশ্যই তাকে বলবেন যে আপনি হচ্ছে মেডিটেশন করুন, আপনার প্রাণায়াম করুন, আপনি ধ্যান করুন। ঠিক আছে? তো এই কথাটা আপনি আপনার কাছে আসলো ক্লায়েন্ট, আর আপনি অশ্বিনী নক্ষত্রে অবস্থান দেখে সাথে সাথে বলে দিলেন আপনি হচ্ছে ধ্যান করুন। তো সে তো ধ্যান করবে না, আর আপনার কথা শুনবেও না। ঠিক আছে? আর একটু প্রথম চরণ আর দ্বিতীয় চরণ, তৃতীয় চতুর্থ, এটার মধ্যে একটু পার্থক্যটা একটু আচ্ছা, solve আমি করুন। আসছি। আগে হচ্ছে ইয়েটা দেখুন, আপনার প্রশ্নটা নোট করে রাখুন সুমন বাবু। আর আহ, রবি চন্দ্র, তারপরে কি আছে মঙ্গল। মঙ্গল কি দিবে বলুন তো? কি কি দিতে পারে মঙ্গল অশ্বিনী নক্ষত্রে থাকলে? ক্ষিপ্রতা দিবে। হ্যাঁ, দিবে ক্ষিপ্রতা। আর আরো তেজ দিবে স্যার। কি? বুঝতে পারছি। জাতক আরো দুরন্ত হইতে পারে, মঙ্গল তো এমনি দ্রুত গতি। স্যার রাগ, তেজ, হঠকারিতা, হুম। আক্রমণাত্মক, সাহস দিতে পারে দ্রুত। প্রতিদ্বন্দ্বিতা, প্রতিযোগিতা। হ্যাঁ, প্রতিযোগিতা দেবে। স্যার এখানে কমিউনিকেশন গ্যাপ দিতে মারামারি পারে। করা টাইপসের ক্যারেক্টার স্যার হওয়ার চান্স থাকে স্যার, মানে খুব রাগী হয়, ক্ষিপ্র বিষয়ে। কমিউনিকেশন আসবে কেন? স্যার কমিউনিকেশন গ্যাপ দিতে পারে না? মঙ্গল তো কমিউনিকেশনের কোনো কারকতা নেই। এখানে বুধের ব্যাপার থাকলে হতে পারতো, কিন্তু এখানে তো বুধের কথা। আচ্ছা, তাহলে আপনার হচ্ছে মোটামুটি মঙ্গল সম্বন্ধে আপনারা যা বলছেন তা ঠিকই বলছেন। তো আরেকটা বিষয় করতে পারে, মঙ্গল হচ্ছে যেমন মঙ্গলের কারক হচ্ছে বাতৃত্বের কারক হচ্ছে মঙ্গল। তো সেই ক্ষেত্রে আপনার ধরেন কুম্ভ লগ্নের জাতকের মঙ্গল যদি অশ্বিনী নক্ষত্রে থাকে তাহলে তার যমজ ভ্রাতা হতে পারে। ধনু লগ্নের জাতকের যদি অশ্বিনী নক্ষত্রে আপনার হচ্ছে মঙ্গল থাকে সেক্ষেত্রে তার হচ্ছে যমজ পুত্র হতে পারে, মানে পুত্র বলতে সন্তান হতে পারে, যমজ সন্তান। ঠিক আছে? আপনার সিংহ লগ্নের জাতকের যদি মঙ্গল অশ্বিনী নক্ষত্রে থাকে তাহলে তার কি হতে পারে বলুন তো একটু? হতবুদ্ধি পড়া, দ্রুত মান, দ্রুত মান হতবুদ্ধি পড়া। সম্মান প্রতিপত্তি বৃদ্ধি। এটা তো রাজযোগ কারক, এটা গ্রহ। হ্যাঁ, এটা তো বলছেনই। আপনাকে বুঝতে হবে আমি কথাটা শুরু করছি কি দিয়ে, তো সেই মোতাবেক আপনাকে আনসার করা উচিত। ঠিক আছে? এটা আপনাদেরকে বুঝতে হবে, যেহেতু আপনারা অ্যাস্ট্রোলজার। ঠিক আছে? অ্যাস্ট্রোলজার যে ইনটিউশন পাওয়ারটা বেশি হওয়া উচিত। আমি বলছি কুম্ভ লগ্নে যখন আপনারা যেটা বলছেন সেটা সঠিক, যেটা বলছেন সেটা সঠিক, কিন্তু আমি তো বলছি কারকতা মানে হচ্ছে হাজারো আছে। আপনি কখন কি বলবেন? তা আমি যেটা দিয়ে শুরু করছি যে হচ্ছে কুম্ভ লগ্নে হচ্ছে মঙ্গল অশ্বিনী নক্ষত্রে থাকলে দুই ভাই, যমজ ভাই। পঞ্চমের ধনুর পঞ্চম হচ্ছে মঙ্গল মানে এই মেষ রাশি। তো সেখানে হচ্ছে মঙ্গল যখন অশ্বিনী থাকবে হচ্ছে যমজ সন্তান। আর হচ্ছে যখন আপনার হচ্ছে সিংহের দশমে গেল, সিংহের দশমে গেলে কি হলো? আপনার পিতা, পিতা তো ভাব পরিবর্তন হয়ে যায়, দুই ওইটা পিতা স্যার, এরকম। দুই পিতা। দুইজন পিতা। তাহলে স্টেপ পাদার নির্দেশ করছি। ঠিক আছে? এখন হচ্ছে স্থান কাল পাত্র ভেদে এই বিষয়টা তো আপনার বিবেচনায় নিতে হবে না? বর্তমান যুগে কিন্তু ডিভোর্স বেড়ে যাচ্ছে। তো ডিভোর্স হওয়ার পরে হচ্ছে সেকেন্ড ম্যারেজ হচ্ছে নারী পুরুষ উভয়েরই। তো আপনার তো এই বিষয়টা, আমি যে বিষয়টা শুধু তো বললাম যে আজ থেকে 24 বছর পরে আপনার যখন বয়স 48 হবে তখন আপনার কাছে যে ক্লায়েন্ট আসবে সেই ক্লায়েন্টের প্রেডিকশন করতে গেলে আপনাকে এরকম ফার্স্ট চিন্তা ভাবনা করে রাখতে হবে। জি স্যার, এটা সুপার পাস স্যার। এবার যদি কুম্ভ লগ্ন হয়, কুম্ভ লগ্নের চতুর্থ ভাব হচ্ছে আহ, আপনার মেষ রাশি, অশ্বিনী নক্ষত্রে বসে আছে মঙ্গল। কি হতে পারে? দুইটা মাথা। কেন দুইটা মাথা হবে?
কারণ মঙ্গল তো মাতৃত্বের কোনো কারকতা বহন করে না। স্যার ওই আপনি মকর লগ্নের বলতেছেন না? হ্যাঁ, দুইটা ভাই হবে, যমজ। না কিছুই হবে না। এখানে বিষয়টা আমি প্রশ্নটা এই কারণে আনলাম, আপনার হচ্ছে আমরা অশ্বিনী নক্ষত্রে কারকতা দেখছি, ঠিক আছে? তো এখানে দশম ভাবে অশ্বিনী নক্ষত্রে যখন মঙ্গল থাকবে তখন স্টেপ ফাদার আসবে না, যখন রবি থাকবে তখন স্টেপ ফাদারের বিষয়ে আপনি চিন্তা ভাবনা করতে পারবেন। কথাটা বুঝতে পারছি? পঞ্চম সন্তান ঠিক আছে, বাত্রি এই পর্যন্ত ঠিক আছে, ঠিক আছে? তো শুধু মানে মঙ্গল থাকলে সন্তান মানে ডাবল হতে পারে, যমজ সন্তান হতে পারে, ব্যাপারটা না। সন্তানের কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। বাত্রির জায়গাটা কুম্ভলগ্নের ক্ষেত্রে হচ্ছে যখন মঙ্গল থাকবে তখন বাত্রি, যমজ বাত্রি হতে পারে, সেটা একদম এক্স্যাক্টলি এটাই হতে পারে। পঞ্চমের ক্ষেত্রে হচ্ছে যখন হচ্ছে ধনুলগ্নের ক্ষেত্রে পঞ্চমে মঙ্গল অশ্বিনীতে থাকবে তখন হতে পারে যমজ সন্তান, কিন্তু যমজ সন্তান হবে এটা তখনই আপনারা প্রেডিকশন করতে পারবেন যখন সন্তান কারক গ্রহ বৃহস্পতি থাকবে। আর সিংহ লগ্নের ক্ষেত্রে স্টেপ ফাদার বিবেচনায় আনতে পারেন যখন রবি সেখানে থাকবে, আর পিতার কারক হচ্ছে রবি। এবার মকর লগ্নের ক্ষেত্রে চতুর্থ ভাব মায়ের জায়গা, সেখানে হচ্ছে যখন কি থাকবে, চন্দ্র যখন থাকবে, ওই মাতৃকারক চন্দ্র যখন থাকবে তখন হচ্ছে আপনি স্টেপ মাদারের বিষয়টা বিবেচনা নিতে পারবেন। এবার বিষয়টা ক্লিয়ার হয়েছে? আচ্ছা স্যার, এখানে আমি একটা কথা বলি। তুলা লগ্নে মেষ রাশি পড়ছে আপনার হচ্ছে সপ্তমে, তাই না? এই ব্যক্তিগত জন্মচক বিচার করবো না। না না, এমনি জাস্ট শেখার জন্য বলছি। তুলা লগ্নে মেষ রাশি তো পড়ছে আপনার, তো সপ্তমে পড়ছে, এখানে যদি শুক্র এখন লগ্ন বিচারিত হচ্ছে না, আপনি যা বিচার হচ্ছে যা ইয়ে হচ্ছে সেটা নিয়ে থাকুন। শেখার জন্য বলছিলাম স্যার। আচ্ছা, এরপর হচ্ছে ভরণী। বরণী নক্ষত্রের অধিপতি গ্রহ কোনটা হচ্ছে শুক্র। দেবতা হচ্ছে যম। আচ্ছা, আপনার হচ্ছে আমি তো রবি চন্দ্র মঙ্গলকে নিয়ে আলোচনা করলাম, বাকিগুলো আপনারা করতে পারবেন তো? যেমন বৃহস্পতি যদি থাকে অশ্বিনী নক্ষত্রে তাহলে কি হতে পারে রেজাল্ট? বলুন, কেউ একজন বলুন, সাহস করে বলুন। 34 নম্বর ক্লাসে বলতে হবে, আলোচনায় অংশ নিন। বিষ্ণু মন্তব্য করুন, আপনি বৃহস্পতি দেখলে কি হবে? দুই বিষয়ে জ্ঞান থাকতে পারে স্যার। কি দুইটা বিষয়ে জ্ঞান থাকতে পারে। শিক্ষা বিষয়ে গ্যাপ থাকবে? এখন বৃহস্পতি যে না, না, জ্ঞান জ্ঞান থাকবে স্যার, দুইটা বিষয়ে। একাধিক বিষয়ে তার জ্ঞান থাকতে পারে, জ্ঞান আরোহণের জন্য, জ্ঞান লাভের জন্য একটু গতি বেশি থাকতে পারে, ঠিক আছে? যমজ দুইটা সন্তানের বিষয়ে কথা জ্ঞান থাকতে পারে। আনসারটা কে করছিলেন? রথিন দাদা। আচ্ছা, আমি তো প্রশ্ন করছিলাম বিষ্ণু মহন্ত বাবুকে। আপনাকে প্রশ্ন করার কারণ ছিল, আপনি আনসার করেন নাই কেন? আপনাকে প্রশ্ন করার কারণ ছিল, আপনার নাম উল্লেখ করার কারণ ছিল, জ্ঞান আরোহণের জন্য গতি বৃদ্ধি পাবে, ঠিক আছে? বুঝতে পারছেন কেন প্রশ্ন করছে আপনাকে? এটা স্যার ভরণী নক্ষত্র কি? ভরণী নক্ষত্রের কথা বলছেন? আমি বলছি অশ্বিনীতে। অশ্বিনীতে যখন বৃহস্পতি থাকবে তখন কি হবে, আমি সেই প্রশ্ন আপনাকে করছিলাম। অশ্বিনীতে বসে থাকলে তো গুরু বৃহস্পতি সন্তানের কারক, দুটো সন্তান বা যমজ সন্তান হতে পারে বলছেন, আর জ্ঞানের গতি হতে পারে আর বেশি, এটা তো ঠিক জ্ঞানের গতি বেশি হতে পারে, হ্যাঁ আমি সেটাই বলছি। এবার বুঝতে পারছেন সেটা, সেই প্রশ্নটা আপনাকে কেন করছি? জ্ঞান আরোহণের গতি, জ্ঞানের কারক যেমন আছে, জ্ঞানের কারক যার মধ্যে জ্ঞান আছে সে তো আপনার হচ্ছে জ্ঞান আরোহণও করে, ঠিক আছে? জ্ঞান আরোহণের গতিও আপনার বেশি থাকে, তো সেই গতিতে ব্রেক দিতে হবে না, লাগাম টেনে ধরতে হবে না, আপনি হচ্ছেন আরোহী। আচ্ছা স্যার, আমাকে এই জিনিসটা আগে ক্লিয়ার করে দিন তো, আমি জিনিসটা বুঝলাম কিনা বলে। তুলা লগ্নে যদি তুলা লগ্নে মেষ রাশি পড়ছে সপ্তমে, ওখানে যদি শুক্রদেব অশ্বিনী নক্ষত্রে বসে থাকে তাহলে দুটো স্ত্রী হতে পারে কেউ না?
আচ্ছা, দুটো আপনার কি আহ, কি বলে যার আপনার এই পরিচিত লোক তাকে বলে দিয়েন যে না না কারো আপনি কোনো পরিচিত লোক না, আমি জাস্ট জানতে শিখতে যাচ্ছি, এটা আমার ধারণা ঠিক কিনা। আমি শুনেন না, শিক্ষাটা সঠিক আনন্দের সিদ্ধান্ত মধ্যে নেন। হোক না, আমি সেটাই বলছি। যে এই জন্মছকটা ঝাড়, তাকে বলে দিয়েন বাবা তোমার হচ্ছে বিয়েও দুটো হতে পারে, তোমার হচ্ছে সবই দুটো হতে পারে, ঠিক আছে? হওয়ার সম্ভাবনাটাই সবই বেশি। দুটো বলতে সবই কেন দুটো বেশি বলতে আমি বলি, অশ্বিনী নক্ষত্রে যখনই শুক্র থাকবে তখন সম্পর্কে ভাঙ্গন আসবে। শুক্র হচ্ছে সম্পর্কের কারক, ভাঙ্গন আসবে। তা আমি যেটা বলছি যে আপনার জ্ঞান আহরণের গতি বেশি, আপনাকে বলছি এই কারণে, কারণ আপনার অশ্বিনী নক্ষত্রে শুক্রের বিচার তো আসবে। 9টা নক্ষত্র নিয়ে যখন কথা বলবো তখন তো অটোমেটিক শুক্রের বিচার চলে আসবে। তো রবিচন্দ্র মঙ্গল বৃহস্পতি হয়ে গেল, বুধ বুধ থাকলে কি হবে? বুধ হচ্ছে হলো কিসে কমিউনিকেশনের কারক, তারপরে হচ্ছে হলো ব্যবসায়ের কারক, তারপরে হচ্ছে হলো বুধ আর কিসে কিসের কারক আছে, বুদ্ধির কারক। হ্যাঁ, বাক্যের কারক। সবই, হ্যাঁ, বাক্যের কারক, বুদ্ধির কারক। বাক্যের হ্যাঁ কারক হ্যাঁ কি করতে পারে তাকে? সে খুব বাকপটু হবে স্যার, তার কথায় ব্যাপক মাধুর্য থাকবে এবং গতি থাকবে। আর যদি বলি সে বাচাল হবে। হ্যাঁ, এটাই তো গতি, মানে এই তো বাস। এখন হচ্ছে আপনি কোন কথাটা বলতে হবে, ওই যেটা আগে বলছিলাম যে আপনার হচ্ছে একাকিত্ব কথাটা আপনি নিয়ে আসবেন। একটা কথা আপনাকে হচ্ছে সিলেকশন করতে হবে যে আমি কোনটা তাকে বললে হচ্ছে আহ, অধিক কার্যকরী হবে আমার প্রেডিকশনটা, ঠিক আছে? তো সেক্ষেত্রে পজিটিভলি নেগেটিভ বলতে হবে স্যার। আপনার হচ্ছে বুদ্ধির প্রয়োগ সে বেশি করবে। কিছু মানুষ আছে না, মানে হচ্ছে মাথায় বুদ্ধি গিজ গিজ করে, সব জায়গায় তারা হচ্ছে বুদ্ধির প্রয়োগ, কোনো জায়গায় হচ্ছে মনের প্রয়োগ করে না। তো এই বেশি বুদ্ধিমান, যে বেশি বুদ্ধিমত্তা বা বেশি কথা বলা, আগ থেকে বেশি কথা বলা, আপনার হচ্ছে অন্যের কথা না শোনা, শুধুমাত্র নিজের কথা বলা, তো এই যে বিষয়টা, এগুলা কিন্তু আপনার বুধের কারণে হয়ে থাকে। অর্থাৎ অশ্বিনী নক্ষত্রে বুধ থাকলে তো বেশি বুদ্ধির প্রয়োগ যখন হয় তখন কিন্তু সেটা শুভ হয় না, ঠিক আছে? বৃহস্পতি নিয়ে আলোচনা হলো, এবার হচ্ছে শুক্র। শুক্র নিয়ে তো আপনার বিষ্ণু মন্তবাবুর প্রশ্নের সব মাধ্যমে হয়ে গেল সম্পর্ক। তো শুক্রের একটাই বিষয় লিখে রাখুন, সম্পর্ক। আপনারা হচ্ছে 9টা গ্রহের একটা শর্টকাট ভার্সন লিখে লিখুন। রবি হচ্ছে আত্মা পিতা, রবি আত্মা পিতা। চন্দ্র হচ্ছে মন চিন্তা, অবলিক দিয়ে রেখে রাখুন, মন চিন্তা। চন্দ্র মন মাতা। মন চিন্তা, মন মাথা তো আপনার কাছে তো লেখাই আছে, মানে সমস্ত কারকতা লেখা আছে। এখন আমি যেটা বলছি এটা লিখুন, তাহলে শর্টকাট ভার্সনে আপনার হচ্ছে প্রেডিকশন করতে সুবিধা হবে আর কি। মন চিন্তা। আমাদের নারায়ণ দা, আমাদের স্বপন দা, তাদেরকে আপনি হচ্ছে ওই মাথা নিয়ে প্রশ্ন করে লাভ নাই, তাদের মাথা গত হয়ে গেছে গা। তো তাদেরকে তো প্রেডিকশন করতে হবে আমাদের, নাকি? আসবে না? 73 বছর বয়স্ক মানুষ আসবে না আমাদের কাছে? কিন্তু মন এবং চিন্তা, এই দুইটা একেবারে ওই অষ্টম শ্রেণীর কি বলে ইয়ে স্টুডেন্টের থেকে শুরু করে এবার 80 বছর বয়সের লোকের মন আছে, ঠিক আছে? তো আপনি মন নিয়ে প্রেডিকশন করতে পারবেন। এর জন্য আপনাকে হচ্ছে সবচেয়ে ভ্যালুয়েবল যে বাক্যগুলো আছে বা কারকতাগুলো আছে, এগুলাকে খুব বেশি প্রাথমিক, যে আপনারা তো বেসিকে আছেন, বেসিক চর্চা আপনার নিতে হবে। আর গভীর থেকে গভীর চর্চায় যখন যাবেন তখন তো অন্য বিষয় আসবেই, আপনার কাছে তো সেই কারকতাগুলো আছেই, ঠিক আছে? রবিচন্দ্র মঙ্গল হচ্ছে আপনার অটকারিতা, অবলিক হচ্ছে এনার্জি। অটকারিতা, অবলিক হচ্ছে এনার্জি। বুধ হচ্ছে বুদ্ধি বাক্য, বৃহস্পতি হচ্ছে জ্ঞান, অবলিক হচ্ছে কর্তৃত্ব। এবার কর্তৃত্বকে না নিয়ে আসছি, আপনার হচ্ছে যারা একটু সমাজে জ্ঞানবান আছে না, তারা দেখবেন আপনার হচ্ছে তাদের জ্ঞানের আধিক্যে কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চায়।
অন্য মানুষকে অবদমন করতে চায়। তো এই বিষয়টা আপনার ব্রেনে থাকতে হবে, ঠিক আছে? জ্ঞান অবলিক কর্তৃত্ব। শুক্র হচ্ছে সম্পর্ক, বিলাসিতা। সম্পর্ক অবলিক হচ্ছে বিলাসিতা। তাহলে আর শনি হচ্ছে কর্ম। ওই একটা শব্দ লিখলে শনির ক্ষেত্রে সব বোঝা যায়। তা আমরা শুক্র পর্যন্ত ছিলাম। শুক্র হচ্ছে সম্পর্ক বোঝাচ্ছে। অশ্বিনী নক্ষত্রে আপনার হচ্ছে শুক্র আছে, তো প্রেডিকশন কি করবেন? আপনার ডাবল সম্পর্ক হবে, এই প্রেডিকশন করবেন, নাকি প্রেডিকশন করবেন আপনার সম্পর্ক ভেঙে যাবে? কোনটা করবেন? আর একজনের সাথে দ্রুত সম্পর্ক হবে এবং মানে আবার এই সম্পর্ক আবার দ্রুত চলেও যেতে পারে। হ্যাঁ, ওই ভেঙে যাওয়ার প্রেডিকশনটা যখন করবেন, এক কথায় তো করতে হবে আপনাকে যে আপনার সম্পর্ক দ্রুত ভেঙে যাবে। আপনি আসলে সম্পর্ক ধরে রাখতে পারবেন না। কোনো মানুষের সাথে দীর্ঘদিন আপনার সম্পর্ক ধরে রাখতে পারবেন না। ওই তুলা লগ্নের সপ্তম ভাব হচ্ছে কি পাবলিক সেক্টর। আপনি আর আমি কথা বলছি সামনাসামনি, মানে আপনি আমার ওপোনেন্ট, আমি আপনার ওপোনেন্ট। তার মানে পাবলিক গ্যাদারিং, পাবলিক সেক্টরে যখনই যাবে, যার সাথে তার হচ্ছে ধরেন কথাবার্তা হচ্ছে, ব্যবসায়িক বন্ধুত্ব হচ্ছে, এভরিথিং যাই হোক, সেটা বেশি দিন ধরে রাখতে পারবে না। সম্পর্কর জায়গায় তার হচ্ছে আহ, একটা সমস্যা থাকবেই। যখন আপনাকে তাকে বলবেন যে আপনার তো মূল সমস্যা হচ্ছে আপনার সম্পর্ক ধরে রাখতে পারেন না, তো এটাকে আগে ডেভেলপ করুন, তবেই না আপনার জীবনের উন্নতি হবে, ভাগ্যের উন্নতি হবে। ওই একটা কথাই যথেষ্ট। কিন্তু তাকে যদি বলেন আপনার যে ডাবল সম্পর্ক হবে, এটাতে আপনার হচ্ছে খুশি হবে না। আবার হচ্ছে কি, যদি জাতকের বয়স হচ্ছে 18 বছরের ইয়াং একটা ছেলে আসছে, 18 থেকে 20-22 বয়সের ভিতরে, 22-এর পরে একটু ম্যাচুরিটি চলে আসে ছেলেদের, আর মেয়েদের হচ্ছে ধরেন আপনার 16 থেকে 18-এর ভিতরে আছে। তো এই জায়গায় হচ্ছে তারা হচ্ছে অনেকেই হচ্ছে একাধিক প্রেম টেম চাইতে পারে। আর তার চন্দ্রের অবস্থান থেকে আপনার হচ্ছে, তখন যদি আপনি এই কথা বলেন যে আপনার হচ্ছে ব্যাংকে যাবে, দুকা যাবে, তো আপনাকে হচ্ছে বিজিডি দিতে চাইবে না। তখন তাকে কি বলবেন? আরে চিন্তা করেন না, একটা যাবে সকালে, একটা যাবে বিকালে, একটা আসবে, ঠিক আছে? একদম নিশ্চিন্তে খাওয়ার ঘুমাও, অসুবিধা নেই। আপনাকে এটাই বলতে হবে। আহ, এইখানে এই কারণে হচ্ছে অ্যাস্ট্রোলজি হচ্ছে স্থান কাল পাত্র বিবেচনা নিয়ে হচ্ছে প্রেডিকশন করতে হবে, ঠিক আছে? যত বেশি এইটার সমন্বয় করতে পারবেন তত ভালো প্রেডিকশন করতে পারবেন। এবার অশ্বিনী নক্ষত্রে শনি আছে, ঠিক আছে? তো আপনার কাছে যে ব্যক্তি আসলো, আপনার হাতও তো দেখবেন, শক্ত এবং কালো হাত কিন্তু হচ্ছে শনিকে রিপ্রেজেন্ট করে। তো শক্ত এবং কালো হাতের যখন ব্যক্তি আসবে আপনার কাছে, তো কিছু কমন ফ্যাক্টর আছে। যখন হাত দেখবেন শুধু, তো কিছু কমন ফ্যাক্টর হচ্ছে এরকম হাতের একজন ব্যক্তি আপনার কাছে আসলো। কিছু মানুষ আছে কি, আইসে আপনার সবার আগে হাতটা ধরে দেবে আপনার সামনে, সবার আগে আপনার সামনে হাতটা ধরে দেবে, ঠিক আছে? তো হাতটা ধরে দিলে আপনার হচ্ছে আপনার নাম নেওয়ার সুযোগ নাই, জন্ম তারিখ নেওয়ার সুযোগ নাই, সবার আগে হাত নিয়ে নেবে। আপনাকে কিন্তু হাতটা ধরে রাখতে হবে, তার হাত আপনাকে ধরতে হবে। যখন তার হাতে আপনি হাত রাখবেন, তার হাতটা আপনি ধরবেন, সে আশ্বস্ত হবে আপনার প্রতি, আশ্বস্ত হবে। একটা কথা মনে রাখবেন, আপনার কাছে আমার কাছে যখন মানুষ আসে সমস্যা নিয়ে আসে, বেশিরভাগ মানুষ হচ্ছে ধরেন 95% মানুষ সমস্যায় পড়ে জ্যোতিষীর কাছে আসে। কেউ এমনি এমনি আপনার শখ করে 500-1000 টাকা দিতে আসে না আমাদেরকে, সমস্যা নিয়ে আসে। তাহলে যারা সমস্যাগ্রস্ত হয়ে মানুষ আসছে, তো আমাদেরকে হিলারের ভূমিকা নিতে হবে। আমরা হচ্ছে তাদেরকে তাদের সমস্যা থেকে বের করে নিয়ে আসবো, সেই বিষয়টা আমাদের চিন্তা চেতনা রাখতে হবে। তো সেই বিষয়টা চিন্তা চেতনা রাখতে হলে সে যখন হাত বাড়িয়ে দিচ্ছে, তার হাত আপনাকে ধরতে হবে, ধরে তাকে আশ্বস্ত করতে হবে যে আমি আপনার সমস্যার সমাধান করে দেব। কথাটা বুঝতে পারছি? আপনারা হচ্ছে আপনার গত সপ্তাহে ক্লাস কোন কোন জায়গায় হইলো, আপনাদেরকে হায়ারে ক্লাস হইলো কিনা? হ্যাঁ, হায়ারে ক্লাস হয়েছে মনে হয়। তো আপনার আমাদের গুরুজি একটা কথা বলছিলেন যে যিনি অ্যাস্ট্রোলজার, তাকে হচ্ছে মানে সিদ্ধ সাধকের ভূমিকায় নিতে হবে, ঠিক আছে? অ্যাস্ট্রোলজি হচ্ছে আমাদের বেদের তো ভাগ পঞ্চম ভাগ হচ্ছে দিব্য চক্ষু। তো আপনার আমারও কিন্তু হচ্ছে দিব্য চক্ষু আমাদের আছে, এটা কথার কথা। আছে বলতে আমরা যতটুকু প্রেডিকশন করি সেটা তো দিব্য চক্ষু। এই দিব্য চক্ষু কি করে হলো? কারণ আমি
প্রেডিকশন করছি। আমার চেয়ে আরো 10 জন অ্যাস্ট্রোলজার আছে, তারা আমার চেয়ে আরো ভালো প্রেডিকশন করছে। তার মানে তাদের দিব্যচক্ষু আরো বেশি জাগ্রত। তো এই যে বিষয়টা, এটা কিন্তু হচ্ছে ঈশ্বরের কৃপা ছাড়া হয় না। তো ঈশ্বরের কৃপা কখন হয়? যখন আপনি সাধন ভজন করবেন, যখন আপনি সাত্বিক জীবন যাপন করবেন। ব্যক্তি জীবনে আপনি হচ্ছে, আমি সুকান্ত বাবুকে বললাম যে আমি হচ্ছে আপনাকে ঠিক আছে, আমি আপনাকে 25,000 টাকা দেবো। সুকান্ত বাবুকে আমি বললাম, ঠিক আছে, উনি আমাকে বললো যে আমার হচ্ছে 25,000 টাকা দরকার স্যার, আমাকে একটু দিতে পারেন? আমি বললাম হ্যাঁ দেবো, আপনি হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়ে দেন, আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। তো উনি নিশ্চিত হয়ে বসে থাকলেন, উনি টাকাটা আপনার হচ্ছে এই শ্যামল কান্তিকে দেবে। তো এখন আমি হচ্ছে বলছি দেবো, কিন্তু আমি হচ্ছে আজকে সারাদিন টাকা দিলাম না, সন্ধ্যার পরে জানাই দিলাম যে না, আমি তো টাকা দিতে পারবো না। তাহলে আমি যে কমিটমেন্টটা করলাম, আমি যে কথাটা দিলাম, সেই কথাটাকে আমি রাখলাম? না স্যার। রাখলাম না। তো এই যে রাখলাম না, তারপরে আমি সুকান্ত বাবুকে বললাম যে আপনি হচ্ছে এই বিসিএস পরীক্ষা অংশ নিয়েছেন, আপনি হচ্ছে রেজাল্ট ভালো হবে আপনার, আমি সেই যুগ দেখতে পাচ্ছি। ঠিক আছে, তবে কিছু বাধা আছে, তবে ভয় নেই আপনার। ঈশ্বর আপনার বাধা সরিয়ে দিবে, আপনি হচ্ছে এগিয়ে যাবেন আপনি, এবং আপনার বিসিএস হবে। তা আপনার কথা ফলিত হবে ব্যক্তি জীবনে। আপনার নিজের কথা নিজেই মান রাখেন না, আপনার নিজের কথা নিজেই মান রাখেন না, তা আপনার হচ্ছে আপনার বাক্য কি প্রতিফলিত হবে? যে বাধা আছে সেই বাধাকে ওভারকাম করতে পারবে আপনার বাক্য? স্যার জ্যোতিষীর কথা কি সত্য হয়? মানে হ্যাঁ হয়। এর জন্য জ্যোতিষীকে আপনার হচ্ছে সাধন ভোজন করতে হবে। অবশ্যই সত্যি হয়। কেন না হলে আপনার মুখ দিয়ে কথা আসবে কেন? আপনার মুখ দিয়ে কথা আসবে কেন? আমি 24 সালে এক দম্পতিকে বলছিলাম যে 26 শুরু হওয়ার লগ্নে আপনার হচ্ছে 26 যখন শুরু হবে, সেই লগ্নে হচ্ছে আপনাদের ডিভোর্সের চিন্তা ভাবনা ব্রেনে চলে আসবে। তো যখন 24-এ বলছি, তখন তাদের মধ্যে যে পারস্পরিক প্রেম, সেটা এক্সট্রিম লেভেলের ছিল। তো আমার এই কথা তখন ফালতু কথা হয়ে গেছিল। তা আমি বলছি লিখে নিন, লিখে নিন। আমি এমনি এমনি বলছি না, লিখে নিন আপনারা। তো এই গত পরশুদিন ফোন করলো আর কি, যে আপনার কথা তো ফলে যাচ্ছে, এখন তো এই চিন্তায় আমাদের ভিতরে কাজ করছে, এইবার এখান থেকে কি করে পরিত্রাণ পেতে পারি। ঠিক আছে, তো বললাম ঠিক আছে, সোমবারে ফ্রি হবো, সোমবারে কথা বলবো। এই যে কথা ফলিত হলো, জ্যোতিষের মান বাড়লো। ঠিক আছে, কথা বুঝতে পারছি। এবার তাদের দ্বারা আমার আরো 10 জন ক্লায়েন্ট আসবে, যেন ওনার কথা ফলে যায়। তো এর জন্য হচ্ছে নিজের কথা মানও নিজেকে রাখতে হবে। ঠিক আছে, যাই হোক, আশা করছি আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, তাহলে শনি হচ্ছে কর্মকারক। শনি যখন অশ্বিনী নক্ষত্র থাকবে, তখন কি হবে, কি বলবেন? আপনার কর্মচ্যুতি হবে। ওই শক্ত হাতের ব্যক্তি আসলো, তো ব্যক্তি আসলো মানে কি? ব্যক্তি সমস্যা নিয়ে আসছে। সমস্যা মানে কি? তার শনি খারাপ, যেহেতু আজ যেহেতু শনির, বেচারা চাকরি চলে গেছে। ঠিক আছে, আর আপনি তাকে বলবেন যে আপনার হচ্ছে কিছুদিন পর পর আপনার চাকরি চলে যাবে, সে আশ্বস্ত হবে? আচ্ছা, তাকে বলা যায় যে আপনি কর্মের প্রতি আরো বেশি মনোযোগী হন। হ্যাঁ, সেটা বলা যায়, কিন্তু আপনি মানে ওই যে নক্ষত্রের যে প্রতীকের কারকতা অনুসারে তাকে বলতে হবে যে আপনার কিন্তু একাধিক কর্মপ্রাপ্ত হবে। আপনি চিন্তা করেন না, সকালে একটা কর্ম চলে গেলে বিকেলে আরেকটা কর্ম পেয়ে যাবেন। ঈশ্বরের উপরে ভরসা রাখুন। আপনার হচ্ছে কোনো চিন্তা করবেন না, শুধু ভগবানের উপর ভরসা রাখুন, আপনার তার উপর আস্থা রাখুন। আপনার কর্ম সকালে চলে গেলে বিকেলে আবার কর্ম জুড়ে যাবে, এর চেয়ে ভালো কর্ম হবে। ঠিক আছে, কিন্তু যখন যে কর্মটা করবেন সেটা মন দিয়ে করুন, দায়িত্ব নিয়ে করুন, কর্তব্যবোধ দিয়ে করুন। কারণ শনি এইগুলোই বুঝাচ্ছে, শনি হচ্ছে রেসপন্সিবিলিটি বুঝায়, আপনাকে দায়িত্ব নিতে হবে। ঠিক আছে, তো এই অশ্বিনী নক্ষত্রে 7টা গ্রহ আমি বুঝালাম। ঠিক আছে, তো এখন রাহু আর কেতুর বিষয়টা আসছে। রাহু আর কেতু নিয়ে আছে, ওইভাবে আলোচনা করা যায় না। কেন আলোচনা করা যায় না? রাহু আর কেতু প্রকৃতপক্ষে আছে কোনো গ্রহই না, তারা হচ্ছে শেডো। আমরা রাহুর দশায় যখন মানুষ আসে, বিশেষ করে আমার কাছে যখন ক্লায়েন্ট আসে, তাই আমি বলি যে আপনার হচ্ছে আপনাকে তো ছায়ার সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে। প্রকৃতপক্ষে আপনার সামনে কোনো যুদ্ধ নেই, কিন্তু আপনি প্রতিনিয়ত যুদ্ধ করছেন। তো কার সঙ্গে যুদ্ধ করছেন? ছায়ার সঙ্গে যুদ্ধ করছেন।
আপনার আমার ছায়া আছে না? আপনার এবং আমার ছায়া আছে, ছায়া দেখে অনেকে বাচ্চারা ভয় পায়। হঠাৎ করে যখন শিশু বাচ্চা যখন বড় হয়, হঠাৎ করে যখন সে ছায়া দেখে রাত্রেবেলা ভয় পায়। কিন্তু আমাদেরকে আমাদের ছোট যখন ছিল আমরা, তখন রাত্রেবেলা আমার হচ্ছে আমার ঠাকুরমা ছিল, উনি খুব ইয়ে থাকতেন যে ছায়া দেখে যেন আমরা ভয় না পাই। আমার মনে আছে এটা। তো এই ছায়া হচ্ছে রাহু। রাহু হচ্ছে কোনো ভাবের কারক না, রাহু হচ্ছে ভাবের এজেন্ট, একটা ভাবের এজেন্ট হিসেবে কাজ করে। তো ওই রাহু যখন যে ভাবে থাকবে, সে ভাবের উপর ভিত্তি করে রাহুকে নিয়ে প্রেডিকশনটা করবেন। প্রেডিকশন পদ্ধতি এক, কিন্তু যেহেতু রাহু হচ্ছে তার নিজস্ব, রাহু ইলিউশন সৃষ্টি করে, ভ্রম সৃষ্টি করে, ঠিক আছে, অন্যকে ভ্রমিত করে দেয়, ঠিক আছে। আবার হচ্ছে দেখুন রাহু কি করে, যখন এই সমুদ্র মন্থনের পরে আপনার হচ্ছে অমৃত বন্টন শুরু হইলো, রাহু কিন্তু বুঝে গেছে, এত দৈত্য দানব আছে, কিন্তু রাহু কিন্তু বুঝে গেছে যে এই বিষ্ণু বেটায় আমারে অমৃত দিবে না, ঠিক আছে। এই বেটা হচ্ছে আমার সাথে হারামি করবে, সে তার দেবতাদেরকে অমৃত খাওয়াবে, আমাকে খাওয়াবে না। তো স্যার রাহু বুদ্ধিমান আর কি স্যার। হ্যাঁ, আসুন তাহলে আপনার হচ্ছে রাহু কি চিন্তা করলো, এবার আমাকে বিকল্প পথ যেতে হবে। বিকল্প পথ কি? আপনার হচ্ছে ডাক্তারের কাছে গেছেন, গিয়ে দেখলেন 110 জন সিরিয়ালে আছে। আপনি চিন্তা করলেন যে 110 জন সিরিয়াল কখন দেখাবো। এবার সিরিয়ালম্যানকে বললেন, ভাই ভালো আছেন? সিরিয়ালম্যান বুঝে গেল। সিরিয়ালম্যান বললো 1000 টাকা দিতে হবে, তাহলে ভালো আছে কিনা বলবো, ঠিক আছে। তো 1000 টাকা যখন দিলেন আপনার টেবিলের নিচ দিয়ে, বা হচ্ছে বিকাশে দিয়ে দিলেন 1000 টাকা, তখন সে বলল, আপনি তো কালকে লেখাইছিলেন সিরিয়ালটা ফোনে, সুদীপ্ত বাবু লেখাইছিল না, আপনার কি হয়? আপনি বললেন মামাতো ভাই। আপনি বুঝে গেলেন যে এবার বাটপারি আমাকে করতে হবে, যে আমি সুদীপ্ত বাবুকে কেউ নামে কাউকে চিনেন না, কিন্তু বলেন আমার মামাতো ভাই। আর ঠিক আছে, আপনার হচ্ছে 11 নম্বরের সিরিয়াল, বসুন, হয়ে যাবে, ঠিক আছে। এবার 11 নম্বরে আপনাকে ঢুকাই দিল, ঠিক আছে। তো এই যে 11 নম্বর সিরিয়াল আপনাকে ঢুকাই দিল, আপনি ভাববেন না যে 11 নম্বর অন্য কারো সিরিয়াল মাইরে আপনাকে ঢুকাই দিচ্ছে। ওই প্রতি 10 জন অন্তর, প্রতি 7 জন অন্তর একজন মানে ওই আননোন নেম আছে, এটা কোনো অস্তিত্ব নাই। এটা হচ্ছে ওই টনিক যেখানে পাবে এখানে ঢুকাই দিবে, টনিক যেখানে পাবে এখানে ঢুকাই দিবে। ওই সিরিয়াল ম্যান লিখে রাখছে ওই সিস্টেমই। 7 নম্বর বাদ, 17 নম্বর বাদ, 23 নম্বর বাদ, এরকম, ঠিক আছে। ওই জায়গায় ফাঁকে ফাঁকে সে ঢুকাই দিবে। তো এই যে আপনি যে বুঝে গেলেন যে এখানে টাকা দিলে কাজ হবে, তো এখানে আপনার এটা কি ভ্রম বলা যায়? আবার রাহু কিন্তু সবসময় ভ্রমিত করে না, ঠিক আছে। তো সে মাঝে মধ্যে ভ্রম দূরও করে, কিন্তু পরিণামটা কি? পরিণামটা হচ্ছে ওই অমৃত পান করার পরেও সে কিন্তু অমর হলো না। কিভাবে ভ্রম দূর হলো? এবার দেখুন, যখনই চন্দ্র এবং রবি হচ্ছে বলে দিল মোহিনী রূপী বিষ্ণুকে যে আপনার হচ্ছে এই বেটা তো ইয়ে না, দেবতা না, হে রাহু, সে তো অমৃত খেয়ে ফেলছে, তখনই বিষ্ণু কিন্তু সেই ভ্রম, ইলিউশন, যেটা নারী মূর্তি ধারণ করে হচ্ছে সবাইকে মোহিত করে ফেলছিল, অসুরদেরকে বিশেষ করে, ঠিক আছে। কারণ নারীতে আকর্ষণ আসরিক চিন্তা ভাবনা মানুষের মধ্যে বেশি হয়। তো সেই সুন্দরী নারীর রূপ ধরে যে ভ্রমিত করছিল অসুরদেরকে, সেই ভ্রম কিন্তু দূর হয়ে গেছে, সে সমূর্তিতে ফিরে আসছে এবং রাহুর শিরচ্ছেদ করে ফেলছে। তো ভ্রমের কারক বলা হচ্ছে রাহু। রাহু বলতে গেলে আসরিক সত্তা, প্রত্যেকটা মানুষের মধ্যে হচ্ছে নেগেটিভিটি আছে, ডার্ক এনার্জি আছে। তো সেই ডার্ক এনার্জি, আপনার ভিতরে যে ডার্ক এনার্জি আছে, সেই ডার্ক এনার্জি হচ্ছে রাহু, সেই ডার্ক এনার্জি হচ্ছে কেতু। সেই ডার্ক এনার্জি এবং সেই আপনার হচ্ছে নেগেটিভ এনার্জি যেটা আছে, সেই নেগেটিভ সত্তা যেটা আছে আপনার মধ্যে আমার মধ্যে, সেটাকে রিপ্রেজেন্ট করেছে রাহু। আর এই রাহু হচ্ছে ভ্রম সৃষ্টি করে। যখন রাহুর দ্বারা আমরা অনুপ্রাণিত হব, তখন ভ্রম সৃষ্টি হবে, ঠিক আছে। কিন্তু যখন আমরা পাপ করে ফেলবো, সেই ভ্রমিত হয়ে যখন পাপ করে ফেলবো, অর্থাৎ যা আমার অধিকারে নাই তা যখন আমরা নিয়ে নিব, তখন কিন্তু শাস্তি হবে, সেই শিরচ্ছেদ, সুদর্শনের আঘাত। রাহুকে কি সর্বগ্রাসী লোভের প্রতীক বলা যায় কিনা? হ্যাঁ, লোভ মোহ সবই তো রাহু। তো সেটা বাইরের কোনো বস্তু না। তাহলে দৈহিক মানে কি আপনার ছায়া, মানে বাইরের সাথে বাইরের কোনো বিষয় না। রাহুটাকে
আমি আলোচনায় আনছি না এই কারণে রাহু হচ্ছে বাইরের কোনো বিষয় না। রাহু হচ্ছে আপনার ভিতরের মধ্যে যে লোভ আছে, আপনার ভিতরে যে মোহ আছে, সেই লোভ সেই মোহ হচ্ছে রাহু। ঠিক আছে? তো আপনাকে রাহুকে যদি নিয়ন্ত্রণ করতে হয় তাহলে কি করতে হবে? আপনাকে নিজের সঙ্গে নিজের যুদ্ধ করতে হবে, তাই না? এবার কেতু কি? কেতু হচ্ছে ধূম্রজাল। তো ধূম্রজাল মানে বুঝতে পারছেন তো, মানে ধোঁয়া যখন, শুধু কি আগুনে মারা যায়? ধরেন বড় একটা বিল্ডিং এ আগুন লাগলো, শুধু কি আগুনে মানুষ মারা যায় নাকি আহ, একটা বিগ অ্যামাউন্টের মানুষ মারা যায় ধোঁয়ার কারণে? বলুন তো। অক্সিজেন সংকট হয়ে যায় তখন। হ্যাঁ, ধোঁয়াতেই বেশি মারা যায়, আগুনে ধোঁয়ার কম কারণে মারা কিন্তু অনেক মানুষ মারা যায়। ধোঁয়ার কারণে উদ্ধার কার্য ব্যাহত হয়ে যায়, ব্যাহত হয়ে যায় না? মানে ধোঁয়ার আড়ালে আছে কতজন মানুষ আছে, শিশু আছে নাকি মানে সিনিয়র পার্সন আছে, এ, দেখা যায় না। তো ধোঁয়া কিন্তু এই যে আপনার হচ্ছে বাধা সৃষ্টি করে, কিন্তু বাধা সৃষ্টি করে কিভাবে বাধা সৃষ্টি করে? সে ধোঁয়াশা সৃষ্টি করে বাধা সৃষ্টি করে। ঠিক আছে? শীতের দিনের কুয়াশা, খুব গাঢ় কুয়াশা যখন থাকে, তখন হচ্ছে কি আপনার 10 ফিট দূরে একজন মানুষ আছে, চেনা যাচ্ছে না, কুয়াশাটা এত মানে প্রখর। গাড়ি চালাচ্ছে ড্রাইভার, হেডলাইট চালানো আছে, কিন্তু তারপরে সে দেখতে পাচ্ছে না। এই কুয়াশা হচ্ছে কেতু। আচ্ছা, তাহলে অশ্বিনী নক্ষত্রে 9টা গ্রহ গেল। এবার ভরণী নক্ষত্র। ভরণী নক্ষত্রের শুধু আপনার হচ্ছে দেবতা, ভরণী নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র, দেবতা হচ্ছে যম, প্রতীক হচ্ছে মাতৃদুয়ার। ঠিক আছে? মাতৃদুয়ার হচ্ছে যে দিক থেকে আপনার এবং আমার জন্ম হয়েছে, নব সৃষ্টি হয়েছে সেটা। ঠিক আছে? পৃথিবী যেখান থেকে আপনার হচ্ছে ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, ওই বিষয়টা হচ্ছে এই প্রতীক। ঠিক আছে? আমি লিখে রাখছি শব্দটা, লিখে নিন। ঠিক আছে? কিন্তু যখন প্রকাশ করবেন তখন আপনার বাসায় যেন শালীনতা থাকে। আপনি একজন অ্যাস্ট্রোলজার, মনে রাখবেন অ্যাস্ট্রোলজার মানে হচ্ছে আপনার হচ্ছে এই কি বলে একজন ধর্মবেত্তা ব্যক্তি। ঠিক আছে? আমাদের হচ্ছে নারায়ণ চক্রবর্তী মহাশয়, উনি হচ্ছে একজন মন্দিরের পুরোহিত। চক্রবর্তীর নাম স্বপন চক্রবর্তী, চক্রবর্তীর নাম তমাল চক্রবর্তী। এই চক্রবর্তীর নামই হচ্ছে তাদেরকে আলাদা পরিচয় দিয়ে দেয়। তো এই নাম যেদিন থেকে তারা হচ্ছে নামের পেছনে ব্যবহার করছে, তো সেদিন থেকেই তাদের হচ্ছে উপরে দায়িত্ব আসছে যে তারা হচ্ছে কোথায় কি বলবে সেটা মেপে চুকে বলতে হবে। মেপে চুকে বললে ওই প্রণাম পাবে, আর মেপে চুকে না বললে হচ্ছে বাউন বেটা বললা গালি পাবে। বেটা বাউনের ফুট। ঠিক আছে? আর হচ্ছে যদি মেপে চুকে কথা বলে তাহলে প্রণাম পুরোহিত মহাশয়। ঠিক আছে? তো প্রণাম পাবে নাকি বাউনের পুত গালি শুনবে? আমি বাউনের প্রতি কথাটা গালি গালি বলবো। তো এইটা কোনটা শুনবে সেটা হচ্ছে আপনার দায়িত্ব কতটুকু, আপনি যা জানছেন তা বলছেন কিনা, যা আপনার অধিকার আছে তা বলছেন কিনা। তো এইটার উপর নির্ভর। এখন আমরা যে অ্যাস্ট্রোলজার হলাম, আমরা তো শাস্ত্র নিয়ে গবেষণা করতেছি, তারা হচ্ছে জন্মগতভাবে শাস্ত্রের উপর অধিকারী। তা আমরাও তো শাস্ত্রের উপর অধিকার পাইলাম, কোনো না কোনো গুরুর মাধ্যমে অধিকার পাইলাম। ঠিক আছে? আমরা যে অধিকারী এলাম, আমাদেরকেও দায়িত্ব নিতে হবে। সেক্ষেত্রে আপনার হচ্ছে কথা বলতে গিয়ে আপনার ভাষার শালীনতা বুঝতে হবে আপনাকে, যে আপনি হচ্ছে যা বলার সবই বলবেন, কিন্তু সেটা কোন ভাষায় বলবেন সেই ভাষাটাকে আপনাকে খুঁজে বের করতে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে বরণীর যে দেবতা, দেবতা হচ্ছে যম। যম বলতে কি বুঝান? শুধু মৃত্যু নাকি অন্য কিছু বুঝেন? মৃত্যু তুল্য। মৃত্যু আর মৃত্যুতুল্য তো মানে অনেকটা একই ক্যাটাগরি হলো, এর বাইরে আর কি বুঝেন? ধর্মরাজ বলে স্যার, ধর্মরাজ বলে। কি? ধর্মরাজ হ্যাঁ, ধর্মরাজ। এই ধর্মরাজ শব্দের দ্বারা কি বুঝাবেন? স্যার জ্ঞান বা হচ্ছে স্যার মানে বিচারক, হ্যাঁ, বিচারক। বিচারক। তো আমাদের হচ্ছে সেই যম হচ্ছে কার বিচার করে? আপনার আমার তো এই সাধারণ বিচার করে না। মানে ওইখানে একজন ইয়ে আছে, চিত্রগুপ্ত আছে একজন,
রাইটার, ঠিক আছে। উনি হচ্ছে আপনার আমার সব অ্যাক্টিভিটিস লিখে, আর ওনার হচ্ছে অন্তর্দৃষ্টি আছে এই চিত্রগুপ্তে। আপনার পানির দলে বৈশা আপনি মনে মনে চিন্তা করতেছেন যে রতন চক্রবর্তীরে এইবার পাইছি, এবার তারে হচ্ছে কিভাবে তার কাছ থেকে 50,000 টাকা আমার ইনকাম করা যায়, এই চিন্তা ভাবনাটা পানির দলে বৈশা করে নিছেন। কিন্তু ওই চিত্রগুপ্ত কিন্তু লিখে নিছে যে তার মনে হচ্ছে অশুভ চিন্তা চলছে, এই জ্যোতিষীর মনে সে রতন চক্রবর্তীকে ঠকাইতে চায়, ঠিক আছে। এবার মরার পরে হচ্ছে বিচার শুরু হয়েছে, তখন এ পানির নিচে বৈশা এই চিন্তা করছে, এই চিন্তা কি করে আপনার লিখে ফেললো। ন্যায় বিচারের প্রতীক হচ্ছে সেই যম। তাহলে যখন কোনো ব্যক্তির রবি সেই ভরণী নক্ষত্রে থাকবে, তো তার মধ্যে কি হবে, যেহেতু রবি পিতার কারক, সেই পিতা কি হবে, অত্যন্ত ন্যায়নিষ্ঠ হবে, ঠিক আছে। তো অনেক সময় হয় কি, পিতা পুত্রের বিরুদ্ধে সাক্ষী দেয় না, পুত্রের বিরুদ্ধে পিতা সাক্ষী দিতে পারে। তো সেই পিতা কে? সেই পিতা ভরণী নক্ষত্রস্থিত পিতা হতে পারে। তো এই যে যম হচ্ছে সুচিতার প্রতীক, সুচিতার প্রতীক। তো সুচিতার প্রতীক এখানে যদি চন্দ্র থাকে কি হবে? বলুন তো একটু। সূচিতে বেশি হতে পারে না? যদি ষষ্ঠম অবস্থা চন্দ্র হয়, যদি অষ্টম অবস্থা চন্দ্র হয়, তাহলে কি হবে? তার মিনিয়ে হবে না? সেই সূচিতে এটা মানসিক রোগের পর্যায়ে যাবে না? আবার যদি পঞ্চম অবস্থা চন্দ্র হয়, ধনুলগ্নের যদি আপনার হচ্ছে চন্দ্র বরণী নক্ষত্রে থাকে, তাহলে কি হবে? এই সূচিতাকে আপনি মানসিক রোগ বলবেন, নাকি তাকে দেখলে শ্রদ্ধায় মাথা নত হবে? কি হবে বুঝতে পারছেন? শ্রদ্ধা আসবে স্যার। জাস্ট একটু অনুধাবন করার চেষ্টা করুন। মানে লগ্নের সাপেক্ষে আপনি কোন ভাবে থাকলে, কোন ভাবস্থ হলে গ্রহটা কি ফল দিতে পারে। সব গ্রহ তো একই রকম ফল দেবে না। বৃহস্পতি এখানে আছে, ঠিক আছে, তো যেই জ্ঞানটা আরোহণ করবে সেটা ন্যায়নিষ্ঠ হবে, নাকি হচ্ছে যেনতন জ্ঞান আপনাকে সে আরোহণ করবে? ন্যায়নিষ্ঠ হবে। হ্যাঁ, ন্যায়নিষ্ঠ হবে। এবার হচ্ছে ধরেন শুক্র যদি এখানে আছে, ঠিক আছে, তো একটা পুরুষ জন্ম চার্ট, পুরুষ জন্ম চার্টের আপনার হচ্ছে বরণী নক্ষত্রে শুক্র আছে, তো ধরেন আপনার ধনু লগ্ন, লগ্ন ধনু, তো এই লোক আপনার হচ্ছে আপনি অ্যাস্ট্রোলজার, এখানে অনেকে অবিবাহিত আছেন, তো যারা আপনার হচ্ছে অবিবাহিত নারী আছেন আর যারা অবিবাহিত পুরুষ আছেন, তো তাদের হচ্ছে প্রেম হলো এক ইয়েস, মানে যার সাথে, তো পঞ্চম ভাব থেকে তার পঞ্চম ভাবে দেখলেন আপনার শুক্র আপনার বরণী নক্ষত্রে আছে, তো কি বুঝবেন? কেমন সে খুব লয়াল হবে স্যার। হ্যাঁ, সে খুব লয়াল হবে স্যার। লয়াল হবে? ভেবে দেখুন, প্রতীকটা দেখুন, লয়াল হবে। তার আকর্ষণ কোন জায়গায় থাকবে? শুক্র কি কমফোর্টের কারক, আকর্ষণের কারক? সে কোন জায়গায় কমফোর্ট ফিল করবে? স্যার সেটা ঠিক আছে, কিন্তু এদিকে স্যার সে জমও তো যেহেতু আছে অধিদেবতা, সে তো ভালো থাকবে আর কি, ওটার প্রতি আকর্ষণ থাকবে ঠিকই, কিন্তু নিজের ক্ষেত্রে সে সততা বজায় রাখবে। কিন্তু বিবাহ বহির্ভূত সম্পর্ক কি কখনোই আপনার ইয়ে হয়, শুভ হয়? না স্যার। আপনার জমের কারণে সে বলবে যে আমি বিবাহ করব আপনাকে, ঠিক আছে, আমি বিবাহ করব, আমি সেই অবস্থান থেকে সরব না, কিন্তু বিবাহ বহির্ভূত সম্পর্ক সেটা কি লয়াল হবে? আগে লয়াল হতো না, ভবিষ্যতে লয়াল হবে। ভবিষ্যতে হবে না, ঠিক আছে। হালের যে আপনার হচ্ছে ইন্ডিয়ার এক ফ্রেন্ডশিপ নিয়ে খুব ফেসবুক হচ্ছে ভাইরাল, তো সেটা কি লয়ালিটি পাচ্ছে নাকি? পাচ্ছে তো না। মাতা পার্বতীর কিন্তু কোনো পুরুষ বন্ধু ছিল না, বা শিবেরও হচ্ছে আপনার কোনো বান্ধবী ছিল না, কিন্তু তারা কিন্তু খুব সুখে সংসার করছে, ঠিক আছে। তো এখন যে সংস্কৃতি আসছে, বিদেশি সংস্কৃতি, বিদেশি হচ্ছে বেড কভারটা একজন হচ্ছে লাল বেড কভার বিছাবে আর একজন হচ্ছে নীল বেড কভার বিছাবে, এই নিয়ে ঝগড়া, ডিভোর্স হয়ে গেল, ঠিক আছে। তো
তো বাঙালির তো আর ওই ব্যাট কাভারের রং নিয়ে ঝগড়া ডিভোর্স হয় না। আচ্ছা, তাহলে মোটামুটি উপরে যেমন রাহু যখন থাকবে, তো রাহু তো নেগেটিভিটি কারণ, যখন ওই বরণী নক্ষত্রে রাহু থাকবে তখন নেগেটিভ কিছু দেবে। আর কোন ভাব থাকবে সেই ভাবের উপরে ভিত্তি করে আপনাকে সিদ্ধান্তে বসতে হবে। কেতু থাকলে কি হবে? কেতু থাকলে গোপনীয়তা, ঠিক আছে? তার কাছে প্রেম মানে হচ্ছে গোপনীয়তা। এবার হচ্ছে মঙ্গল থাকলে কি দিবে? উগ্রতা দেবে। কিছু মানুষ থাকে আক্রমণাত্মক, সে হচ্ছে মানে সমাজ মানে না, অন্য কিছু মানে না, সে পরিস্থিতি বুঝতে চায় না, সে তার হচ্ছে কামনা বাসনার জন্য আপনার হচ্ছে বেশি আক্রমণাত্মক হয়েছে, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আপনারা মেলাবেন, ঠিক আছে? তো বরণী চলে গেল, তারপরে হচ্ছে কৃত্তিকা। এইবার হচ্ছে বোর্ডে দেখাচ্ছি না, আলোচনাই করছি, ঠিক আছে? ঠিক আছে, আপনারা লিখুন। লিখবেন হচ্ছে ধারাবাহিকভাবে লিখবেন। প্রথম লিখবেন মেষ রাশি, প্রথম লিখুন মেষ রাশি, লিখে দেখুন, আইফেন দিয়ে লিখুন হচ্ছে অগ্নিকারক গ্রহ অধিপতি মঙ্গল। তারপরে লিখুন হচ্ছে নক্ষত্র, নক্ষত্র হচ্ছে কৃত্তিকা, ঠিক আছে? যার অধিপতি গ্রহ হচ্ছে রবি, অধিদেবতা হচ্ছে কৃত্তিকার দেবতাকে, কৃত্তিকার দেবতা হচ্ছে আপনার অশ্বিনী, হচ্ছে বরণী যম, কৃত্তিকা, অগ্নি, কৃত্তিকার অগ্নি। হচ্ছে অগ্নি। অগ্নি।